সাগর তীরের বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বন। তো আমরা গহীন বনের ভেতর দিয়ে হাঁটছি। আমার সাথে কাঁকড়া শিকারী আফজাল ভাই আছেন। দারুণ এক জায়গা, মনে হচ্ছে মন জুড়িয়ে গিয়েছে। এখানে বালুচরের মতো তীর নেই, যা আছে ভেঙে যাওয়ার তীরে মাটির স্তর। প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে। আমার মতো পথিকের মন ভালো করার দাওয়াই যেন এই প্রকৃতি। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ রয়েছি সুন্দরবনের কাছেই একটি ম্যানগ্রোভ বনে, যার নাম ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এই বন নিয়ে আগের 2 পর্বের একটিতে কাঁকড়া শিকারী দেখেছিলেন, আর পরের পর্বে বন ছাড়িয়ে সাগর তীরের দৃষ্টিনন্দন সৌন্দর্য ও জেলেদের মাছ ধরা দেখেছিলেন। তবে আজ আমি আবার এই বন ছাড়িয়ে সাগর তীরে যাব, সেখানে গিয়ে ক্যাম্পিং করব, যদিও তার নতুন একটি স্থানে, যেখানে আগে যাইনি। শুনেছি সেই জায়গাটি নাকি অনেক সুন্দর। যাবার আগে আমি আবারও আপনাদের এই বন সম্পর্কে বলি। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বরগুনার তালতলী উপজেলার সাগর তীরের বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বন। এর দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে 9 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রশস্ত প্রায় 4 কিলোমিটার। 1967 সালে এই বনকে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য নামে নামকরণ করা হয়। তবে স্থানীয়দের কাছে এটি ফাত্রা বন নামেও পরিচিত। এর আয়তন 10,004 একর। এই বনে আছে সুন্দরী, কেওড়া, বাইন, পশুর, গড়ান, সিংড়া, হেতাল, গেওয়া, ওড়াসহ অসংখ্য প্রজাতির গাছ ও লতাপাতা। এছাড়া হরিণ, বন্য শূকর, বানর, মেছো বাঘ, উড়তে পারা লাল বন মোরগ, অজগর সাপসহ বিলুপ্ত প্রায় অনেক পশু পাখি এবং সরীসৃপ আছে এই বনে। বন্ধুরা, আমরা রয়েছি ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে। আমি এখন একটি ছোট্ট ক্যানেল পার হয়ে যাচ্ছি। তো আজকে এই বনে আসার কারণ হচ্ছে এই বন পেরিয়ে আমরা সাগর পাড়ে যাব, সেখানে গিয়ে ক্যাম্পিং করব। তো আমরা গহীন বনের ভেতর দিয়ে হাঁটছি। আমার সাথে কাঁকড়া শিকারী আফজাল ভাই আছেন। আগের একটি পর্বে তাকে আপনারা দেখেছিলেন। তিনি এই বনে কাঁকড়া শিকার করেন। এবার এই সফরে তাকে সঙ্গে নিয়ে নিয়েছি। সাথে ভাগনা সিয়াম ও ক্যামেরায় ছোট ভাই জিহাদ আছে। আমরা আরও আধা ঘন্টা আগে রওনা দিয়েছি এবং বন ধরে আমরা আধা ঘন্টা ধরেই সাগর পাড়ের দিকে হাঁটছি। তো এখনও আমাদের প্রায় 2 বা 2.5 কিলোমিটারের মতো হাঁটতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঘন একটা বন, আর এখানে এই যে শ্বাসমূল রয়েছে, প্রচুর শ্বাসমূল রয়েছে এখানে দেখবেন, আর বড় বড় গাছপালাও কিন্তু রয়েছে।
বন, ম্যানগ্রোভ বন। দেখেন অনেক সুন্দর কিন্তু একটা বনটা দেখার মতো। আমরা ম্যানগ্রোভ বন নামে জানলেও ম্যানগ্রোভ হলো মূলত এক ধরনের গুল্ম বা গাছ, যা প্রধানত উপকূলীয় লবণাক্ত বা লোনা জলে জন্মে। এই গাছ বিশ্বব্যাপী গ্রীষ্মমণ্ডলীয় এবং উপকূলীয় অঞ্চলে, এমনকি কিছু নাতিশীতোষ্ণ উপকূলীয় অঞ্চলে দেখা যায়। এই উদ্ভিদ সাগর তীর ছাড়াও উপকূলের জোয়ার ভাটার নদীর তীরেও জন্মে। অতিরিক্ত অক্সিজেন গ্রহণ এবং লবণ অপসারণ করার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের বিশেষ অভিযোজন রয়েছে। এটি একটি সিংড়া গাছের ফল। ম্যানগ্রোভ বায়োমকে ম্যানগ্রোভ বন ছাড়াও মঙ্গল নামেও বলা হয়, যদিও ম্যানগ্রোভ গাছ বলতে সংক্ষিপ্তভাবে শুধুমাত্র রাইজোফোরেসিয়া পরিবারের রাইজোফোরাগনের গাছকে বোঝানো হয়। তবে লবণাক্ত জলাভূমিতে জন্মায় বলে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, শৈলাসহ 110টি প্রজাতির গাছকে ম্যানগ্রোভ হিসেবে বিবেচনা করা হয়। বনে প্রচুর মশা, চলতি পথে মশা যেন ঘিরে ধরেছে। দেখেন কতগুলো মশা, 1 সেকেন্ডের মতো দাঁড়ানো যায় না, এরকম একটা অবস্থা। বাংলাদেশে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। তবে শুধুমাত্র বাংলাদেশেই না, পৃথিবীর মোট 102টি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে। এর মধ্যে কেবল বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজারে পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ বনাঞ্চলের 43 ভাগ রয়েছে। তো অনেকক্ষণ পর আমরা বনের ভেতর দিয়ে আরও দক্ষিণে সাগর তীরের কাছাকাছি চলে এসেছি। সাগর তীরের কাছাকাছি আসতে চোখে পড়ে মৃত শামুকের খোলস। এই শামুককে বাংলায় বলে জংরা শামুক ও লম্বা লেজা। এটি ইংরেজিতে টেলিস্কোপ স্নেল নামে পরিচিত। এটি এক ধরনের হর্ন শামুক এবং পোটামিডিডি পরিবারের শামুকের একটি প্রজাতি, যা ইন্দো প্যাসিফিকের ম্যানগ্রোভ আবাসস্থলে পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম টেলিস্কোপিয়াম টেলিস্কোপিয়াম। এই টেলিস্কোপ শামুক দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে খাওয়া হয়, বিশেষ করে সিঙ্গাপুরের একটি ঐতিহ্যবাহী খাবার। ফিলিপাইনে ব্যাগনগন বা ব্যাগুনগন নামে পরিচিত। এছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়াতে ইরোডং ও বেরেঙ্গন নামে ডাকা হয়। আমরা সাগর পাড়ে চলে এসেছি, একেবারে সাগর তীরে। সামনেই হচ্ছে সাগর, দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন। তো আরেকটু বের হলেই সাগর। বনে এই জায়গাটা দেখবেন যে অনেক গাছপালা ভেঙে পড়েছে। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই আপনার জোয়ারের পানিটা যখন আসে, তো তখন হচ্ছে এই তীরের যে মাটি সেটা নিয়ে যায় ভেঙে। তো এই কারণে দেখবেন এই যে এখান থেকে অনেক মাটি ভাঙা। আর আমরা যে পাশটাতে বের হয়েছি, দেখেন কত সুন্দর, হ্যাঁ, দেখার মতো একটা জায়গা। আজকে আমরা এখানে ক্যাম্পিং করব এবং খুবই মজা হবে। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা। এখানে এই যে দেখেন জোয়ারের পানি আপনার যে নেমে গিয়েছে, কিন্তু এটা এখান থেকে একটু নিচু জায়গায়, তো সে কারণে এখানে পানি জমে আছে। পায়ে ব্যথা পেয়েছিলাম আসার সময়, ব্যান্ডেজ করে নিলাম এই কারণে। আফজাল ভাই, আমরা কোন জায়গায় ক্যাম্পিং করতে পারি? একটু এদিকে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে জায়গাটা দেখাই। দেখেন কত সুন্দর জায়গাটা, হ্যাঁ, খুবই সুন্দর একটা জায়গা। এবং এপাশে আপনার গাছপালা দেখবেন বনের ভেঙে পড়ে আছে। ওই যে সাগর দেখেন, আসলে সাগর তীরে এরকম বনের ভেতর দিয়ে এসে স্বস্তিই লাগছে, বলে বোঝানো যাবে না। যদিও এই তীরটা এখান থেকে ভেঙে পড়ছে, আমরা একটু সামনে সুইটেবল জায়গা দেখে তারপরে হচ্ছে আমরা একটা ক্যাম্পিংয়ের জন্য একটা পয়েন্ট করব। তো সামনে যাওয়া যাক।
এখন সাগর তীরের আপনার বাতাসের শোষ শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কি না। আর এখানে এই যে পা ধুয়ে নেওয়া যাক। এখানে দেখেন একটা গাছের গোড়ালি পড়ে আছে, জায়গাটা দেখতে আসলে খুবই সুন্দর। আর এপাশেও গাছপালা অনেক ভেঙে পড়ে আছে। রিমেল সবশেষ যে ঘূর্ণিঝড় হয়েছিল রিমেল, সেই রিমেলের ক্ষত এখানে আছে, দেখাই যাচ্ছে গাছপালা অনেক ভেঙে পড়েছে। আমরা যদি এই দিকটা একটু দেখি, হ্যাঁ এই দিকে দেখেন অনেক গাছপালা ভেঙে পড়ে আছে। আপনার এই যে দেখেন সামনেই বড় একটা গাছ পড়ে আছে। তো এরকম অনেক গাছ এই সাগর তীরে ভেঙে পড়ে আছে। বঙ্গোপসাগর তীরে আসার পর ইচ্ছে করছে সাগরের পানিতে গোসল করতে নেমে যাই। এখানে আসার পরে মনে হচ্ছে মন জুড়িয়ে গিয়েছে, এরকম একটা বিষয়। দারুণ এক জায়গা। হ্যাঁ, আপনার বঙ্গোপসাগর, সাগরের ছোট ছোট ঢেউ, সেরা এক মুহূর্ত। আর অনেক কষ্ট করে প্রায় 3-4 কিলোমিটার পথ হেঁটে, পায়ে হেঁটে তারপরে এখানে এসে বন পেরিয়ে স্বস্তিই লাগছে। হ্যাঁ, এবং বলে বোঝানো যাবে না। তো দেখেন ছোট ছোট ঢেউ, ঢেউগুলো খুব সুন্দর। আর বঙ্গোপসাগরে যখন হচ্ছে খুব আপনার আবহাওয়া খারাপ থাকে, তখন সাগরে আপনার ঢেউ থাকে অনেক বড় বড় এই সাগর তীরেও। এবং আমি বলতে গেলে আপনার গত শীতকালেও এখানে এসেছিলাম, তখন কিন্তু এরকম সাগর তীর ভাঙা দেখিনি বনের। কিন্তু আজকে কিন্তু অনেক সাগর তীর এসে যেটা দেখলাম যে অনেকটাই ভেঙে গিয়েছে সাগর তীরের। এখানে এই পাশটা অনেক দূরে গেলে হচ্ছে আপনার পায়রা, বিষখালী, বঙ্গোপসাগরের যে মোহনা, সেই মোহনাটা এইদিকে, এরপরে সুন্দরবন, পুরোটা বিশাল এলাকা জুড়ে হচ্ছে এই বন। এখানকার এই যে বালু, আপনার এই যে বালুর তীর, দাগ কাটা এবং খুবই সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, অসাধারণ। এই বনের তীরে অনেকেই আসলে ওরকম করে আসেন না, বা এই বন পেরিয়ে যে আসতে হবে সে কারণে অনেকে এখানে আসতে চান না। তো আপনারা যদি সময় সুযোগ হয় চেষ্টা করবেন এখানে এসে দেখার জন্য। এটা দেখার মতো একটা জায়গা। মুগ্ধ করা সাগর তীর, ভাঙন প্রবণ তীরে পড়ে থাকা গাছও মুগ্ধতা ছড়ায়। সাগর তীরের কাছেই সাগরে ট্রলারে ছুটে চলছে জেলে। দুপুরবেলা, তবুও সুন্দরের কমতি নেই। সাগর তীরে দাঁড়ালে ঢেউ ছুঁয়ে যাওয়া যেন এক ভিন্ন সুখ। পায়ের নিচের বালু সরে যাওয়াতেও ভালো লাগা কাজ করে। সাগর তীরে ছোট ছোট ঢেউ, ঘন মেঘের ফাঁক গলে সুদূরে সূর্যের আলো, এ এক মন জুড়ানো দৃশ্য। সাগর তীর ধরে আরো পূর্ব দিকে যাচ্ছি। আমাদের ভালো কোনো স্থানে ক্যাম্পিং করতে হবে, তাই জায়গা নির্বাচন করতে হবে। কিন্তু সাগর তীরে বনের অনেক গাছপালা ভেঙে পড়ে রয়েছে, যার কারণে দেখেও খারাপ লাগছে। কারণ এই বনের গাছপালাই এখানকার উপকূলের মানুষকে রক্ষা করে। এখানে একটা কাঁকড়া আছে দেখেন এই বিচে। হ্যাঁ, এটার নাম হচ্ছে স্যান্ড বাবলার্স কাঁকড়া। দেখেন দৌড়াচ্ছে, সে এই যে গর্ত করে বালুর মধ্যে প্রবেশ করেছে, এই যে দেখেন। আমরা যেহেতু ক্যাম্পিং করব, তাই আমাদের জায়গা নির্ধারণ করতে হবে। আফজাল ভাই যেহেতু এই বনে সচরাচর আসেন, তাই তিনি ভালো বলতে পারবেন কোন দিকে ক্যাম্পিং করলে আমাদের জন্য ভালো হবে। এখন ভাটার সময়, জোয়ার এলে এই বন ডুবে যায়। আর আমরা যেহেতু রাতে থাকব, তাই জোয়ার আসার আগে আমাদের উঁচু জায়গা নির্ধারণ করে তাঁবু খাটাতে হবে।
আমাদের মনে হয়েছে এই জায়গাটি একটু উঁচু এবং এখানে আশেপাশে আমাদের ক্যাম্পিং করতে হবে। তো এই স্থানে আসার পর আমাদের সঙ্গে করে আনা জিনিসপত্র রেখে আমি ও আফজাল ভাই জায়গা নির্ধারণ করতে নেমে পড়ি। বনের এই অংশে অনেক গাছপালা ভেঙে রয়েছে, জোয়ার এলে পুরো জায়গায় তলিয়ে যায়। ক্যাম্পিং করার জন্য আরও ভালো কোনো জায়গা আছে কিনা তা দেখতে আমরা আরও পূর্ব দিকে এগুচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে ছোট একটি খালের কাছে চলে এসেছি। দেখবেন এখন যেহেতু ভাটার সময়, তাই বন থেকে পানি সাগরে নামছে। আমরা খালের ভেতর গিয়ে দেখব এদিকেও কোনো ভালো জায়গা আছে কিনা। ঘন ম্যানগ্রোভ বন, বিষাক্ত সাপেদের আবাসস্থল। কিন্তু আফজাল ভাই যেন নিশ্চিন্ত মনেই ঘন বনের মাঝে খালের পানিতে নেমে হাঁটছেন, সাথে আমিও।
তাঁবু খাটানোর জায়গা খুঁজতে এসে আফজাল ভাই এখন মাছ ধরার চেষ্টা করছেন। অনেক সময় এই খালে বড় মাছ আটকে থাকে। তো এই খাল থেকে বের হয়ে আমরা আরও পূর্ব দিকে যাব। সামনে আরও একটি খাল। এখানে খালে বেশ ভালোই স্রোত। ক্যামেরায় দেখতে খালটি ছোট কিংবা তীরের বালুর উপর দিয়ে পানি যাওয়া মনে হলেও এখানে হাঁটু সমান গভীরতা, আর বনের দিকে এই খালে কোমর সমান পানি কিংবা তারও বেশি গভীরতা। আফজাল ভাই এই খালেও নেমে পড়েছেন। এখানে পানির অনেক স্রোত। এই ম্যানগ্রোভ বনে অসংখ্য খাল রয়েছে। তো এবার এখান দিয়ে আমার যাবার পালা। খাল পার হতে হবে। তো খাল পার হওয়ার পর আমরা সাগর তীর ধরে আরও পূর্ব দিকে হাঁটতে লাগলাম। এখানে বালুচরের মতো তীর নেই, যা আছে ভেঙে যাওয়া তীরে মাটির স্তর। অনেকটা পিচ্ছিল, তাই সাবধানে হাঁটতে হয়। এসব পথ ধরে হাঁটাও বেশ কঠিন। সাগরের পানির তোরে ভেঙে যাওয়া তীর। ছোট বড় অনেক গাছ ভেঙে পড়ে আছে এই দিকে। আফজাল ভাই এখানে একটা গুইসাপ খুঁজে পেয়েছেন, যদিও এটা অনেক হিংস্র। দূর থেকে আমাদের দেখেই শব্দ করছে। গুইসাপটি গাছের আড়ালে থাকায় দেখা যাচ্ছে না। এই জায়গাটিতে ক্যাম্পিং করা যায় কিনা তা দেখছি, তবে না, এখানে সেরকম কোনো অবস্থা নেই। সামনে একটি উঁচু মাটির সরু পথের মতো দেখা যাচ্ছে। আমরা আরো সামনে যাব।
এই জায়গাটি অনেক সুন্দর, যেমন মুগ্ধ করা তেমন জনমানবহীন। সাগরের গর্জনের বাইরে তাই এই স্থানটি অনেকটাই নির্জন। এটা হচ্ছে সুন্দরী গাছের ফল। এটি একটি ম্যানগ্রোভ গাছের ফল। মজার বিষয় হচ্ছে এসব ফল দীর্ঘদিন লবণাক্ত পানিতে ভাসতে সক্ষম। আরও একটি বিষয় হলো অনেক ম্যানগ্রোভ গাছের বীজ গাছে থাকতেই অঙ্কুরিত হয় এবং এরপর জলে নেমে পড়ে। এটি একটি হেতাল গাছের ডাল। হেতাল মূলত ঠিক খেজুর গাছের মতোই, কিন্তু সাইজে ছোট, এবং এর ডালে দেখবেন খেজুর গাছের মতোই কাঁটা রয়েছে। এখানে প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে। আমার মতো পথিকের মন ভালো করার দাওয়াই যেন এই প্রকৃতি। ক্যাম্পিং করার জন্য এদিকে তেমন ভালো কোনো স্থান খুঁজে পাইনি, তাই আমাদের ফিরতে হবে। এখন যেহেতু ভাটার সময়, তাই পরিবেশ অনেকটা শান্ত মনে হলেও জোয়ারের সময় এখানকার চিত্র পাল্টে যায়। তখন এই সাগর তীর রুদ্রমূর্তি ধারণ করে। এই সাগর তীরে অনেক প্লাস্টিক বর্জ্য ভেসে আসে। আফজাল ভাই একটি বড় পানির বোতল সঙ্গে নিয়ে নিয়েছেন। হয়তো তিনি এই পানির বোতল কোনো কাজে লাগাবেন। আমাদের আবার ছোট খাল পার হয়ে যেতে হবে। তো আমরা আবার আগের জায়গায় চলে এসেছি। যেহেতু জোয়ারের সময় এই বনে পানি প্রবেশ করে, তাই সিদ্ধান্ত নিয়েছি গাছের উপরে মাচা তৈরি করব এবং সেখানে আমরা তাঁবু খাটিয়ে রাতে থাকব, নয়তো আমাদের জোয়ারের পানি ভাসিয়ে নিয়ে যেতে পারে। মাচা তৈরির জন্য সিয়াম ও জিসান সাগর তীরে ভেঙে পড়ে থাকা গাছের ডালপালা কাটছে। এদিকে আমাদের দীর্ঘ পথ হেঁটে ক্ষুধা লেগেছে, তাই নুডলস রান্নার প্রস্তুতি চলছে।
যদিও আমরা এক রাত থাকবো, তাই বেশি কিছু সঙ্গে করে নিয়ে আসেনি, এমনকি রান্না ও খাবারের চামচও, তাই গাছের ডালপালা দিয়েই চালিয়ে নেওয়া হচ্ছে। আমাদের বেশ ক্ষুধা লেগেছিল। ক্ষুধা পেটে এই নুডলস খুব মজা করেই খেয়েছি, যদিও এর সাথে সবজি কিংবা মাছ মাংসের যোগ থাকলে আরও ভালো হতো। খাওয়া শেষে আমাদের মাচা তৈরির কাজ শুরু হলো। আমরা এখানে মাচা তৈরি করে থাকব। সামনে সাগর, প্রচণ্ড বাতাস, তাই থাকতেও মন্দ হবে না। এদিকে মাচা তৈরির কাজের মধ্যে দুলাল ভাই কাঁকড়া ধরতে বেরিয়ে পড়েছেন। ম্যানগ্রোভ বন নিয়ে আমার আগের একটি পর্বে তার কাঁকড়া শিকারের গল্প শুনেছিলেন এবং কাঁকড়া ধরাও দেখেছিলেন। তো আজকে তিনি কাঁকড়া ধরবেন রাতের খাবারের জন্য। দেখতে তো বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে।